সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে তাদের ইতিহাস সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো 2025 সালে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমি অ্যান্সার সমেত এখানে এই ভিডিওতে আলোচনা করছি বা এই চ্যানেলে আলোচনা করছি। এর আগে আমি প্রথম অধ্যায়ের যে সমস্ত কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায়েও তাই, এবং তৃতীয় অধ্যায়েও একটা কোশ্চেন আলোচনা করেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো এবং চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। আজকে তোমাদের এই ধরো তৃতীয় অধ্যায়ে আরেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে যে ঔপনিবেশিক শাসনকালে অবশিল্পায়নের বর্ণনা দাও, অথবা এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যে কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ এবং ফলাফল আলোচনা করো। তো এই কোশ্চেনটা কিন্তু 2025 সালের পক্ষে তোমাদের আসার সম্ভাবনা প্রবল। তো আজকে তোমাদের উত্তর সমেত আলোচনা করব। তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। দেখো, এইখানে প্রশ্নটা আসতে পারে যে ঔপনিবেশিক শাসনকালে অবশিল্পায়নের বর্ণনা দাও, অথবা কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ এবং ফলাফল আলোচনা করো। তো দেখো, প্রথমে আমি কারণ আলোচনা করব, তারপর ফলাফল। তবে তার আগে তোমাকে কিন্তু একটা ভূমিকা হিসাবে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে অবশিল্পায়ন বলিতে কি বোঝো, সেটা কিন্তু আগে দেওয়া দরকার। দেখো, অবশিল্পায়ন হচ্ছে কি, যে শিল্পায়নের একটা বিপরীত ঘটনা। অর্থাৎ শিল্পায়ন মানে হচ্ছে যে শিল্প গড়ে ওঠে, আর অবশিল্পায়ন হচ্ছে শিল্পের ধ্বংস সাধন। অর্থাৎ এই ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনকালে ইংরেজ কর্মচারীদের যে অত্যাচার, দাদন প্রথা, কমিশন প্রথা, একচেটিয়া বাণিজ্য, অসম শুল্ক নীতি প্রভৃতির কারণে বাংলা তথা ভারতের গৌরবমণ্ডিত কুটির শিল্পের পতন ঘটে। এই ঘটনাকে অবশিল্পায়ন বলে। তো অবশিল্পায়ন বলতে কি বোঝায় এটা মোটামুটি বুঝতে পেরে গেলে। অর্থাৎ এটা হচ্ছে যে শিল্প উন্নয়নের বিপরীত ঘটনা। এবার দেখো, অবশিল্পায়নের যে কারণগুলি, সেই কারণগুলি কিন্তু তোমাকে আলোচনা করতে গেলে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ধরে তোমাকে আলোচনা করতে হবে। প্রথমত লিখবে যে কোম্পানির আমলে ভারতের কুটির শিল্পে বলতে পারো ধ্বংসের কারণ বলতে পারো, বা কোম্পানির আমলে অবশিল্পায়নের কারণগুলি হলো। এবার পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। যেমন 1 নম্বর পয়েন্টে কি বলবে, বিদেশে ভারতীয় পণ্যের উপর আঘাত। এইটা সম্পর্কে কি হবে দেখো, ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশে ভারতীয় পণ্যের অত্যধিক জনপ্রিয়তার জন্য দেশীয় বস্ত্রশিল্পের মন্দার সৃষ্টি হয়। শুরু হয় শ্রমিক ছাঁটাই। ইংল্যান্ডের কারিগর ও কারখানার মালিক শ্রেণী শিল্প সংরক্ষণের দাবি করে। এর ফলে 1720 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত, পারস্য এবং চীনের সুতি বস্ত্র ইংল্যান্ডের আমদানি নিষিদ্ধ করে, মানে বন্ধ করে দেয়। এরপর অন্যান্য ইউরোপীয় দেশও এই নীতি অনুসরণ করে, ফলে বিদেশি সুতি বস্ত্রের চাহিদা হ্রাস পায়। এইটা একটা কারণ গেল। 2 নম্বর যে কারণটা বলবে সেটা হচ্ছে একচেটিয়া বাণিজ্য। দেখো, এটা সম্পর্কে কি বলবে দেখো, পলাশী যুদ্ধের পর ইংরেজরা ভারতের অন্যান্য স্থানে দ্রুত প্রভাব বিস্তার করে। তারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ভারত থেকে অন্যান্য ইউরোপীয় পাইকারি ক্রেতাদের বিতাড়িত করে বাংলার বাণিজ্য ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য স্থাপন করে। ফলে অন্যান্য বণিক না থাকার ফলে ইংরেজদের নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে উৎপাদকের বাধ্য হয়। 3 নম্বর যে কারণটা বলবে সেটা শিল্প বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলে শিল্পজাত সস্তা পণ্যে ভারতের বাজারগুলিতে ছেয়ে যায়। ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় পণ্য হেরে যায়, ফলে দেশের অভ্যন্তরে ভারতীয় পণ্য তার বাজার হারায়। এবং পরের যে কারণটা বলবে সেটা হচ্ছে কোম্পানির অত্যাচার। কোম্পানির অত্যাচারের মধ্যে তাকে 2টো পয়েন্ট দেবে, একটা হচ্ছে দাদন প্রথা আর একটা দেবে কমিশন প্রথা। তো দাদন প্রথাতে কি লিখবে,
ইংরেজ কোম্পানির কর্মচারীগণ ভারতীয় উৎপাদকের পণ্য সরবরাহ করার জন্য দাদন নিতে বাধ্য করে। এরপর পণ্য কেনার সময় বাজার দর থেকে 20 থেকে 30% কম দামে নিতে বাধ্য করে। এর ফলে শিল্প আর দেশীয় কারিগর শ্রেণীর কাছে লাভজনক ছিল না। আর আরেকটা পয়েন্ট দিবে এই কোম্পানি অত্যাচারের সঙ্গে 2 নম্বরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে কমিশন প্রথা। অনেক সময় কোম্পানির কর্মচারীদের কমিশন না দিলে উৎপাদিত পণ্য নিম্নমানের বলে কোম্পানির বাতিল করে দিত। আবার এই পণ্যের নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য কম দামে কিনে নিত। এইভাবে দেশীয় কারিগর শ্রেণী সর্বশান্ত হতো। আর আরেকটা পয়েন্ট দেখো যে অবশিল্পায়নের কারণ, সেটা হচ্ছে অসম শুল্ক নীতি। রাজনৈতিক আধিপত্য স্থাপনের পর অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ ভাগে ইংরেজ সরকার ভারতীয় পণ্যের উপর উৎপাদন শুল্ক ও আমদানি শুল্ক বৃদ্ধি করে। ফলে বিদেশে ভারতীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। অন্য দিকে ব্রিটিশ পণ্যের উপর নামমাত্র আমদানি শুল্ক স্থাপন করে এই অসম শুল্ক নীতির ফলে ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা পয়েন্ট দেবে এর অবশিল্পায়নের কারণ, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতের একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়। এর ফলে বন্যার জলোচ্ছ্বাসের মতো ব্রিটিশ পণ্য ভারতে প্রবেশ করে। ভারতের সুতি বস্ত্রের রপ্তানি আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এবার দেশি পণ্যের বিদেশি পণ্যের কাছে বাজার হারায়। ফলে দেশীয় বস্ত্র শিল্প সর্বনাশে চূড়ান্ত পৌঁছায়। এরপর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় কারণ হিসাবে দেখো, 76-এর মন্বন্তর ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভারতের কারিগরি শ্রেণীর প্রচুর মানুষ মারা যায়। বিপুল পরিমাণ দক্ষ শ্রমিকের মৃত্যু হওয়ার পর তাঁত শিল্পের আর পুনর্জীবন সম্ভব হয়নি। আরেকটা কারণ দেবে কি, দেশীয় রাজ্যগুলির পতন। দেখো, ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের ফলে ভারতের দেশীয় রাজনৈবর্গ ও তাদের রাজকর্মচারীদের পতন ঘটে। এর ফলে ভারতীয় শিল্প এবং বাণিজ্য পৃষ্ঠপোষক ও ক্রেতা হারিয়ে মুমূর্ষু হয়ে পড়ে। লাস্ট যেটা বলবো আমরা, সেটা হচ্ছে অন্যান্য কারণ হিসাবে বলবো অবশিল্পায়নের যে অন্যান্য কারণ, সেটা বলবো যে ইংরেজ বণিকদের তুলনায় একচেটিয়া বাণিজ্য, দেশীয় মধ্যবিত্ত শ্রেণীর বিদেশি পণ্য ব্যবহারের ঝোঁক, কারিগরি উন্নয়ন না হয় ভারতের শিল্পের ধ্বংসের অন্যতম কারণ ছিল। তাহলে অবশিল্পায়নের যে কারণগুলো, সেই কারণগুলো ব্যাখ্যা করা হলো। তো এবার দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফলাফল হিসেবে আমরা কি দেখব না, ফলাফল হিসেবে যেটা প্রথমে লিখবে সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। দেশীয় শিল্পের ধ্বংস হওয়ার ফলে ওই শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ কাজ হারায়। এর ফলে কি হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। 2 নম্বর ফলাফল কি বলবো, দারিদ্রতা বৃদ্ধি। বিপুল পরিমাণ মানুষের বেকারত্বের ফলে ভারতীয় সমাজে দারিদ্রতা বৃদ্ধি পায়। 3 নম্বর ফলাফল কি বলবে, কৃষির উপর চাপ বৃদ্ধি। কুটির শিল্পের ধ্বংসের ফলে মানুষ জমির উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে জমির উপর চাপ বৃদ্ধি পায়। এরপর ধরো যে বাণিজ্যের রূপান্তর, এটা একটা যেটা ফলাফল না, কুটির শিল্পের ধ্বংসের আগে ভারত বাণিজ্য ক্ষেত্রে রপ্তানি বেশি করত, আমদানি ছিল কম। কিন্তু দেশীয় শিল্পগুলি ধ্বংসের ফলে আমদানি বৃদ্ধি পায়, রপ্তানি কমে যায়, ফলে বাণিজ্যের চূড়ান্ত ভারতের বিপক্ষে চলে যায়। এরপর আরেকটা কি বলবে কারণ দেখো, শহরের অবনতি। এইখানে কি বলবে সেটা হলো দেশীয় শিল্পের পতনের ফলে শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠা বহু শহর ধ্বংস হয়। ঢাকা, মুর্শিদাবাদের মতো বিখ্যাত শহরগুলো জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস পায়। 1830 খ্রিস্টাব্দে ঢাকা শ্রীহীন নগরী এবং 1840 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জনবিরল গ্রামে পরিণত হয়। এরপর আরেকটা যেটা ফলাফল বলবো সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর উদ্ভব। বস্ত্র এবং অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত মানুষ ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হয়। এইভাবে ভারতের প্রোলেটারিতে শ্রেণীর উদ্ভব ঘটে। এরপর লাস্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে মূল্যায়ন। দেশীয় বস্ত্র এবং অন্যান্য শিল্পের ধ্বংসের ফলে ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজে পতন হয়। দারিদ্র্যের করাল ছায়া গ্রামগুলিতে নিঃস্ব, রিক্ত এবং গ্রামীণ মানুষকে কঙ্কালসারে পরিণত করে। কুটির শিল্পদের অস্থি ভারতের মাটি এবং অর্থনীতিকে বিবর্ণ করে দেয়।
অতীতে কারখানার দেশ ভারতবর্ষ ইংল্যান্ডের কারখানার কাঁচামালের যোগানদার ও কারখানার উৎপাদিত পণ্যের বাজারে পরিণত হয়। তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে কোম্পানির শাসনকালে ভারতের শিল্প উন্নয়নের কারণ এবং পর্যালোচনা করো। এই যে ভারতের শিল্পের অবশিল্পায়নের কারণ ফলাফল, এটা কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রয়োজন হলে এই নোটটাকে কী করো, স্ক্রিনশট করে নাও বা খাতায় কিন্তু নোট করে নাও। দেখবে আমি যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করছি প্রথম থেকে একদম শেষ অধ্যায় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করবো, সেগুলো তোমরা নোট করে নেবে, স্ক্রিনশট করে নেবে এবং এইগুলোই কিন্তু এখন থেকে পড়তে শুরু করো। যদিও এখন সাজেশন করে নিই, কিন্তু এর মধ্যে থেকে আবার হয়তো পরে সাজেশন করে দেবো, কিন্তু এখন জাস্ট আলোচনা করে নিই। এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের 2025 সালে আসবে, এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, এই বলে আজকে ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে যে আলোচনা করব সেটা হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আলোচনা করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, সেই জন্য আজকে এইখানেই ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আবার পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, কারণ এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে আমি আলোচনা করছি এগুলো যাতে তোমাদের কাছে সহজে পৌঁছে যায়, এই জন্য কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারে কিন্তু ভুলো না। যাই হোক, এইগুলো আমি আজকে ভিডিওটি শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।